আস্তে দৌড় দাদামণি, পড়ে যাবে তো। আতিয়া দৌড়াতে দৌড়াতে বলল। ধরে দেখাও বজ্জাত দাদিজান। আচ্ছা দাঁড়া, ওইখানে আমি আসছি। আসো আসো। বলতে বলতে আতিয়া দৌড়ে একদম সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলো। আতিয়া সদর দরজার দিকে দৌড়ে যাচ্ছে, এমন সময় কেউ সদর দরজা দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেছে। ব্যাস, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আতিয়া আর বাড়ির ভেতরে আসা ব্যক্তিটির সাথে আতিয়ার ধাক্কা লাগলো, আর দুইজনে দুই পাশে ছিটকে পড়ল। আতিয়া কোমরে হাত দিয়ে বলে উঠল, আল্লাহ গো, আমার কোমরটা ভেঙে গেছে, এখন কি হবে? আমি আর দাঁড়াতে পারবো না, হাঁটতে পারবো না। কোন হাতি যে আমার মতো পিঁপড়া একটা মানুষকে ধাক্কা মেরে ফেলে দিল রে, এখন আমার কি হবে? বলে ন্যাকা কান্না করতে লাগলো। এদিকে মিসেস মোহনা আতিয়ার এমন ন্যাকা কান্নার আওয়াজ শুনে সিঁড়ি বেয়ে তাড়াতাড়ি নেমে আসলো। আতিয়াকে মেঝেতে বসে এমন আহাজারি করতে দেখে তাড়াতাড়ি আতিয়ার কাছে আসলো। তারপর আতিয়ার হাত ধরে উঠাতে উঠাতে বলল, এভাবে পড়লে কি হবে দাদামণি? এক হাতি ধাক্কা মেরে ফেলে দিছে আমাকে। মিসেস মোহনা আতিয়াকে নিয়ে সোফায় বসিয়ে বলল। কোন হাতি? আর এখানে হাতি আসবে কিভাবে? আতিয়া এবার সদর দরজার দিকে তাকালো। যে ব্যক্তির সাথে ধাক্কা খেয়েছে সেই ব্যক্তি এখনো দরজার কাছে দাঁড়িয়ে আছে। আতিয়া হাত দিয়ে ব্যক্তিটির দিকে তাক করে মিসেস মোহনাকে বলল, এমন মানুষরূপী হাতি সব জায়গায় যেতে পারে দাদিজান। মিসেস মোহনা আতিয়ার দেখানো মতো সদর দরজায় তাকিয়ে দেখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। মিসেস মোহনা ভ্রু কুঁচকে নিল ছেলেটাকে দেখে। তারপর আতিয়ার দিকে ফিরে বলল, তুই এইখানে বস দাদামণি, আমি দেখে আসছি ছেলেটা কে। আতিয়া ওপর নিচ মাথা ঝাঁকালো। মিসেস মোহনা সদর দরজার কাছে দাঁড়িয়ে থাকা ছেলেটির কাছে গেল। ছেলেটিকে ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিল। ভালোভাবে দেখতেই মিসেস মোহনা আঁতকে উঠল। সে কাঁপা কাঁপা কণ্ঠে ছেলেটির উদ্দেশ্যে বলল, কই, কে তুমি? ছেলেটি নিজের চোখের পানি সংবরণ করে মিসেস মোহনার কাছে এসে তার দুই হাতে হাত রেখে বলল, তুমি যা ভাবছো দাদি আমি সেটাই। মিসেস মোহনা এবার তার কাঁপা কাঁপা হাত দুটো ছেলেটির মুখে রেখে কান্না মিশ্রিত কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ওরে তুই আমার আরিস? অরিশ মিসেস মোহনার হাতের ওপর নিজের হাত রেখে বলল, দাদি আমি তোমার অরিশ। অরিশের বলতে যত দেরি হয়েছে, কিন্তু মিসেস মোহনার অরিশের বুকে ঝাঁপিয়ে পড়তে বেশি সময় লাগেনি। সে অরিশের বুকে ঝাঁপিয়ে পড়ে হাউমাউ করে কান্না করতে করতে বলল, আরিস দাদা ভাই, তুই বেঁচে আছিস? আমরা তো ভাবছিলাম সে অ্যাক্সিডেন্টে মারা গেছিস। অরিশ মিসেস মোহনার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, দাদি আমি বেঁচে গিয়েছিলাম, কিন্তু আব্বু আমাকে নিয়ে লন্ডন চলে গেছিল। তোমাদের সাথে আমি যোগাযোগ করতে পারিনি দাদি। আমি তো খুব ছোট ছিলাম, তখন বুঝতে পারিনি আব্বুর প্ল্যান। মিসেস মোহনা অরিশের বুক থেকে উঠে তার মুখের দিকে তাকিয়ে বলল, তোর আপু কেমন আছে দাদা ভাই? অরিশ তাচ্ছিল্যের স্বরে বলল, তার কালো টাকার ব্যবসা অভিজাত নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছে। তার আমার আর ভাইয়াকে চাই না, এমনকি সে ভাইয়াকে খুন করতে চায়। আমিও চলে আসলাম, এখন আমাকে খুন করতে উঠে পড়ে লাগবে। সে আমাদের ভালোবাসে না দাদি। মিসেস মোহনা কথা ঘুরিয়ে অরিশের হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে যেতে যেতে বলল, আয় ভেতর আয়। তোর মুখটা কেমন শুকনো লাগছে, মনে হয় কিছুই খাসনি এখনো। দাদি আমাকে চলে যেতে হবে। হ্যাঁ যাবি তো, আমার কাছে থাকবি কয়দিন, তারপর যাবি। তোর ভাই যদি জানে তুই বেঁচে আছিস, তাহলে ওর মতো খুশি আর কেউ হবে না। ও এখনো তাকে সেই ছেলেবেলার মতো ভালোবাসে। আমি দেখেছি তোর ছোটবেলার ছবি হাতে নিয়ে কত সময় ধরে ভেবে তাকিয়ে থাকতো, কখনো আবার চোখের কোণে আসা পানি মুছে ফেলতো। বলতে বলতে মিসেস মোহনা নিজের চোখের পানি মুছে ফেলল। এইদিকে মিসেস মোহনার কথা শেষ হতেই অরিশ বলল, কিন্তু দাদি আমি তো ভাইয়ার চোখে একজন খারাপ মানুষ। ভাইয়া আমাকে সহ্য করতে পারে না। আব্বুর যত খারাপ কাজ সব আমাকে দিয়ে করতো।
আর সেই সব ভাইয়া নিজের চোখে দেখেছে। ভাইয়ার চোখে আমি আসামি। আমাকে যদি এখানে দেখে তাহলে আমাকে খুন করতে একবারও ভাববে না। অরিশের কথা শুনে মিসেস মোহনার পা সহসা থেমে গেল। সে আর সামনের দিকে এগোতে পারল না। অরিশের দিকে ঘুরে তাকিয়ে বলল, আবার জানে না তুই আমাদের আরিস, আর তুই নিজের ইচ্ছায় তো কিছুই করিসনি। আবার দাদু ভাইকে বলে সব খুলে বলে দেখবি, তোকে কিছু করবে না। না দাদি, আমি বা তুমি ভাইয়াকে কেউ কিছু বলবো না। সময় আসলে আমি নিজের জীবন বাজি রেখে ভাইয়ার সামনে দাঁড়িয়ে সব বলবো, কিন্তু এখন সেই সময় আসেনি দাদি। চলে যাবে এখন? অরিশ মিসেস মোহনার 2 হাত ধরে বলল, দাদি, কিন্তু এসে তোমার সাথে দেখা করে যাব। আর তুমি কথা দাও আমি বেঁচে আছি, এটা আর কাউকে বলবে না। হুম। অরিশ এবার সোফার দিকে তাকালো, যেখানে আতিয়া বসে বসে অরিশ আর মিসেস মোহনাকে দেখছে। অরিশকে দেখে মিসেস মোহনার এমন কান্না করার মানে আতিয়া কিছু বুঝল না। অরিশকে নিজের দিকে তাকাতে দেখে আতিয়া ভ্রু কুঁচকাল। অরিশ আতিয়ার ভ্রু কুঁচকানো দেখে হেসে ফেলল। তারপর বলল, আতিয়া জান্নাত রাইট। আতিয়া অবাক হয়ে মাথা ওপর নিচ করে বলল, হুম। মানুষরূপী হাতি এইবার প্রত্যেক দিন আসবে, কিন্তু পিঁপড়ার মতো মানুষ একটু দেখে শুনে চলাচল করে, নয়তো আবার মানুষরূপী হাতির সাথে ধাক্কা লেগে কোমর ভেঙে যাবে। অরিশের কথা শুনে মিসেস মোহনা হেসে উঠল, কিন্তু আতিয়া কপাল কুঁচকে অরিশের দিকে তাকিয়ে রইল। এর মধ্যে অরিশ আতিয়ার দিকে আবারও তাকিয়ে বলল, ভালো থাকেন পিঁপড়ার মতো মানুষ। ভাবি বেঁচে থাকলে এই মানুষরূপী হাতির সাথে আপনার আবার দেখা হবে। এই বলে অরিশ মিসেস মোহনার মাথায় হাত বুলিয়ে বলল, দাদি, আমি চলে যাচ্ছি। আর হ্যাঁ, আমার কথা কাউকে বলবে না, এমনকি আতিয়া ভাবি কেউ বলবে না। আচ্ছা, সাবধানে যাবি। আমার সাথে দেখা করবি? আচ্ছা দাদি, ভালো থেকো। বলে অরিশ বাড়ি থেকে বেরিয়ে গেল। অরিশ চলে যেতেই আতিয়া মিসেস মোহনার কাছে এসে বলল, দাদি জানি ছেলেটা কে গো? তুমি ওকে দেখে এইভাবে কান্না করলে কেন? ওহ, আমার বান্ধবীর নাতি। অনেকদিন পর দেখলাম, তাই কান্না করে দিছি। ও। হুম। আর যা, তুই পড়তে বস। হুম, যাচ্ছি। আরিফ, জি ভাই। ফ্লাইট কয়টার সময়? জি ভাই, আর 1 ঘন্টা বাকি। আবরার এইবার চেয়ারে হেলান দিয়ে শুয়ে বলল, বউটাকে কতদিন দেখলাম না। বাড়ি গিয়ে যে বউটার সাথে একটু রোমান্স করব তারও সুযোগ নেই। সারাদিন বাড়ি মানুষ ভর্তি। আরিফ, এক কাজ কর। আরিফ তো আবরারের মুখে বউয়ের সাথে রোমান্স করার কথা শুনে অবাক হয়ে যায়। মনে মনে বলে, নিরামিষ ভাই কি তাহলে এবার আমিষ হয়ে গেল বাবির সাথে বিয়ে হয়ে? তারপর আবরারের ডাক পড়তেই বলে উঠল, জি ভাই। দাদা আর দাদিকে কোথাও ঘুরতে পাঠিয়ে দে, আর বাড়ির সার্ভেন্টদের 2 দিনের জন্য ছুটি দে। আরিফ এইবার বলল। আর বাবিকে কোথায় পাঠাবো? আবরার এইবার চোখ খুলে চেয়ারে উঠে বসতে বসতে বলল, সবাইকে বাড়ি থেকে তাড়াচ্ছি, কারণ বউয়ের সাথে এইবার বাসর করব। আর সেখানে তুই আমার বউকে বিদায় করছিস, তাহলে বাসর কার সাথে করব? তোর সাথে? আরিফ 2 দিকে মাথা নাড়াতে নাড়াতে বলল, না না, এটা কিভাবে সম্ভব? বাবির হক বাবি পাবে, আর আমার সাথে কিভাবে? কি? না না, আমি সবাইকে বাড়ি থেকে বাহির করার ব্যবস্থা করছি ভাই। বলে আরিফ রুম থেকে বেরিয়ে গেল। আর আবরার আবারও চেয়ারে গাটা এলিয়ে চোখ বন্ধ করে শুয়ে রইল। তারপর বিড়বিড় করে বলল, অনেক ছাড় দিয়েছি তোকে। সামনে তোর এসএসসি এক্সাম ছিল, তাই কিছু বলতে আর করতে পারিনি। এখন তোর এক্সাম শেষ, তাই আর ছাড় দিতে পারবো না। ঘরওয়ালি মনটা আজকাল শুধু তোকে কাছে পাওয়ার জন্য ভীষণ পীড়া দিচ্ছে। এখন নিজের সাথে না মিশালে হবে না তোকে,
তাই রেডি থেকো ঘরওয়ালি, আমি আসছি। দাদিজান, ও দাদিজান, বল। কই যাবে তুমি? আর দাদাজান এইভাবে ব্যাগ গোছাচ্ছ কেন? আমি আর তো দাদাজান ঘুরতে যাচ্ছি। আতিয়া খুশিতে লাফিয়ে উঠে বলল। কই কই যাচ্ছি দাদিজান আমরা? মিসেস মোহনা ব্যাগ গুছিয়ে আতিয়ার সামনে এসে বলল। কক্সবাজার যাচ্ছি আমরা বেড়াতে, আর এখন আমি আর তো দাদাজান যাচ্ছি। এটা শুনে আতিয়া বলল। তুমি আর দাদাজান গেলে আমি কোথায় থাকবো? এত বড় বাড়িতে আমার ভয় লাগে না বুঝি? মিসেস মোহনা আতিয়ার থুতনিতে হাত রেখে বলল। কে বলেছে তুই একা থাকবি? আপনার দাদা ভাই আসছে, রাত হওয়ার আগে চলে আসবে। আমি আর তো দাদাজান এখন যাচ্ছি, গিয়ে সব ঠিকঠাক করি। আবরার সব ঠিক করে দিয়েছে তবু, আর কালকে তুই আর আবরার একসঙ্গে আসবি, বুঝতে পেরেছিস দাদা মনে? আতিয়ার মুখ এইবার বাংলার পাঁচের মতন করল, মানে ওর এখন নির্জীব মানুষটার সাথে থাকতে হবে, আবার তার সাথে যেতে হবে। এটা কেমন অবিচার তার সাথে। আর এতদিন পরে নির্জীব মানুষ বাড়ি আসছে। দূর, আমি থাকবোই না ওই নির্জীব মানুষের সাথে। যদি আমাকে মেরে আবারও মাথা ফাটিয়ে দেয় তখন? এসব দেখে আতিয়া মিসেস মোহনাকে বলল। দাদিজান, আমি কেন থাকবো? আমিও যাব তোমাদের সাথে। তোমার নাতি কালকে একা চলে যেতে পারবে। না দাদামণি, দাদা ভাই 3 মাস পরে বাড়ি আসছে, এখন কেউ যদি বাড়ি না থাকে কেমন একটা হয়ে যায় না? তার মধ্যে বিদেশে কি খেয়েছে কি খায় নাই তা ঠিক নেই। তাই তুই থাক বাড়ি, কালকে চলে যাবি, তাহলেই তো হলো। এক রাতে তো ব্যাপার থাকতে পারবি না? মিসেস মোহনার এমন কথার পরে আতিয়া আর কিছু বলার ভাষা পেল না, সে থাকতে রাজি হয়ে গেল। মিসেস মোহনা আর মিস্টার নাফিস আতিয়ার থেকে বিদায় নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আতিয়া আর কি করবে, ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখতে লাগলো। সন্ধ্যা 6:45 বাজে এখন। এমন সময় বাড়ির প্রত্যেকটা সার্ভেন্ট আতিয়ার কাছে গেল। আতিয়া ড্রয়িং রুমে বসেছিল। সবাইকে নিজের সামনে আসতে দেখে আতিয়া তাদের দিকে তাকিয়ে বলল। কিছু বলবেন? একটা সার্ভেন্ট বলল। ছোট আপামনি, বাজার সব শেষ হয়ে গেছে। তার মধ্যে ছোট সাহেব বাজারে আছে, রান্না করতে হবে। টাটকা সবজি না হলে তো হবে না, তাই বাজারে যেতে হবে। হ্যাঁ, যাও। আচ্ছা আপামনি। বলে সার্ভেন্টটি আর একটা সার্ভেন্টকে সাথে করে নিয়ে চলে গেল বাজার করতে। আর একটা সার্ভেন্ট আতিয়ার সামনে এসে বলল। ছোট আফামনি, জি। ছোট আফামনি, আমার চাচাতো ভাই রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, খবরটা এখনই পেলাম। আমি কি যাব ছোট আফামনি? হ্যাঁ অবশ্যই যাবে, যাবে না কেন? আচ্ছা ছোট আফামনি, আমি যাচ্ছি। এই বলে সেও আর একটা সার্ভেন্টকে সাথে নিয়ে চলে গেল। এখন এই বাড়িতে শুধু একা আতিয়া আছে, আর কেউ নেই। আতিয়া এবার টিভি অন করলো। টিভিতে ইংলিশ মুভির চ্যানেল দিল। সেখানে ইংলিশ মুভি হচ্ছে। আতিয়া গভীর মনোযোগ দিয়ে টিভি দেখছে। কি বলছে কি না বলছে, কি করছে ওরা সব খেয়াল করছে। আতিয়া টিভি দেখার মধ্যে সদর দরজা খুলে কেউ বাড়ির ভেতরে প্রবেশ করলো। আতিয়া টিভি দেখে এত মত্ত যে কে আসলো দরজা খুলে সেটা দেখতে পেল না। ব্যক্তিটি ড্রয়িং রুমে এসে দেখল আতিয়া সোফার উপর বসে খুব মনোযোগ সহকারে টিভি দেখছে। ব্যক্তিটি আস্তে আস্তে আতিয়ার কাছে গেল। আতিয়ার পেছনে সোফায় গা ঘেঁষে দাঁড়িয়ে রইল। ব্যক্তিটি এবার আতিয়ার মতো টিভিতে নজর দিল। টিভিতে সেই ইংলিশ মুভি হচ্ছে। ইংলিশ মুভির মধ্যে এইবার এমন একটা সিন আসলো যে একটা ছেলে আর একটা মেয়ে গভীরভাবে লিপ কিস করছে। এইবার লিপ ছেড়ে দিয়ে সে জামা কাপড়ে হাত দিয়ে টান দিয়েছে। আতিয়ার সাথে সাথে টিভি অফ করে দিয়ে বলল। ছি ছি, লজ্জা করে না এদের? কি ছবি এসব! ওয়াক! টিভিতে দেখে এত লজ্জা পাচ্ছ কেন ঘরওয়ালি? আমি তো আজকে ঠিক করেছি তোমাকে সব প্র্যাকটিক্যাল দেখাবো, তখন লজ্জা পেলে লজ্জা ভেঙে নদীতে ফেলে দিয়ে আসবো। হুট করে চেনা পরিচিত কণ্ঠ কানে আসতেই আতিয়া সোফার পেছনে তাকিয়ে দেখল আবরার দাঁড়িয়ে আছে। এটা দেখে আতিয়া ভয়ে লাফিয়ে উঠল। বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিতে লাগলো। সে তো দরজা বন্ধ করেছিল, তাহলে আবরার ভেতরে আসলো কিভাবে? এটা আবরার তো, নাকি আবরার সেজে ভূত এসেছে?
আতিয়াকে এমন করতে থেকে আবরারের হাসি আটকিয়ে রাখা দায় হয়ে পড়েছে। তবুও সে দুষ্টুমির স্বরে বলল, কি ঘরওয়ালি, এইভাবে লাফালে কেন? দেখো, যা লাফালাফির এখন করে নাও, পরে যখন আমি ধরবো লাফাতে দেব না বলে দিলাম। আতিয়া এইবার বলল, আপনি সত্যি কি নির্জীব মানুষ নাকি? আতিয়াকে কথা শেষ করতে না দিয়ে আবরার ভ্রুকুচকে বলল। নির্জীব মানুষকে? আতিয়া কথা ঘুরিয়ে বলল, না মানে আপনি কি সত্যি মিস্টার আবরার ফাহাদ নাকি ভূত? আমি ভূত হব কেন? আমি তো দরজা লক করে রাখছিলাম, আপনি ভেতরে ঢুকলেন কিভাবে? কোন ও আচ্ছা, শোনো মেয়ে, আমার কাছে এই বাড়ির প্রত্যেকটা রুমের ডুপ্লিকেট চাবি আছে, এমনকি সদর দরজারও। বুঝতে পেরেছো? আবরারের এমন কথা শুনে যেন আতিয়া নিজের ভেতরে চেপে রাখা নিঃশ্বাসটা এবার শান্তিভাবে ছাড়ল। তো ঘরওয়ালি, আমরা কোন টপিকে ছিলাম যেন? টপিক? এসে বলছি, আগে গোসল করে আসি। এই বলে আবরার নিজের রুমে চলে যায়, আর আতিয়া বোকার মতো আবরারে যাওয়ার পানে তাকিয়ে আছে। আতিয়া এবার রান্নাঘরে গেল। মিসেস মোহনা বারবার করে আতিয়াকে বলে গেছে যে আবরার আসলে যেন তাকে আগে খাবার খেতে দেওয়া হয়। আতিয়া রান্নাঘরে গিয়ে দেখলো 3-4 রকম তরকারি রান্না করা আছে। আতিয়া প্রথমে চুলায় নিজের জন্য 1 কাপ কফি বানালো, তারপর একটা একটা করে তরকারি গরম করতে লাগলো। শীত চলে গিয়ে গরমের বাতাস বয়ে বেড়াচ্ছে শহর জুড়ে, তাই আতিয়া রান্নাঘরে এসে চুলার পাশে দাঁড়িয়ে তরকারি গরম করায় ঘেমে একদম গোসল করার উপায়। সব তরকারি গরম করা শেষ, আর একটা বাকি আছে। আতিয়া সেই তরকারি এখন গরম করছে। এমন সময় আবরার ফ্রেশ হয়ে পরিপাটি হয়ে নিচে নেমে আসলো। আতিয়াকে এই দিক ওই দিকে তাকিয়ে খুঁজল, কিন্তু পেল না। রান্নাঘর থেকে থালা বাসনের আওয়াজ আসতেই আবরার রান্নাঘরের দিকে গেল। আবরার রান্নাঘরের দিকে গিয়ে দেখল আতিয়া চুল খোপা করে রাখছে, ওড়নাটা 2 পাশে নিয়ে রাখছে। আতিয়া এবার তরকারিগুলো পাত্রে ঢালছে, যার দরুন সে এইদিকে একবার ওদিকে ঘুরছে। আতিয়াকে নিজের দিকে ঘুরতে দেখে আবরার কন্ট্রোললেস হয়ে গেল। সে নিজেকে আর রাখতে পারল না ধরে। 17 বছর এক মেয়ের কাছে তার 28 বছর জীবনে গড়ে রাখা রেকর্ড আজ ভাঙতে ইচ্ছে করছে। নিজেকে আর আটকাতে পারছে না। আর আতিয়ার এই রূপ আবরারকে আরও কাছে টানছে। আতিয়া রান্না করায় ঘেমে গিয়েছে, তাই তার কপাল বেয়ে বেয়ে ঘাম পড়ছে, যেটা ওর ঠোঁটে এসে থামছে। ঘামের কারণে আতিয়ার জামাও ভিজে গেছে। জামা পাতলা হয় সব বোঝা যাচ্ছে। আবরার এইবার আস্তে আস্তে আতিয়ার কাছে গেল। আতিয়া এবার তরকারি রেখে পেছনে ঘুরতেই আবরারের শক্তপোক্ত বুকে বাড়ি খেল। আতিয়া কপালে হাত ঘষতে ঘষতে আবরারের দিকে তাকিয়ে বলল, এইভাবে খাম্মার মতো দাঁড়িয়ে আছেন কেন? আবরার ঘোর লাগা কণ্ঠে বলল। নেশা লেগে গেছে। আতিয়া ভ্রুকুচকে বলল, আপনি আবারও নেশা করেছেন? করব এইবার। এখন আ আতিয়াকে কথা বলতে না দিয়ে আবরার আতিয়ার ঠোঁটের ওপরে হামলে পড়ে। আবরার আতিয়ার ঠোঁট চুষতে থাকে যেন কত বছর তৃষ্ণার্ত, তাই সেই তৃষ্ণা এখন আতিয়ার ঠোঁট থেকে মেটাচ্ছে। আতিয়ার দম বন্ধ হয়ে যাচ্ছে, সে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করছে, কিন্তু আবরার ওকে শক্ত করে চেপে ধরছে। আতিয়া আবরারের অনেক খাটো হওয়ায় আবরার আতিয়াকে কিস করতে গেলে নিচু হওয়া লাগছে, তাই সেইবার আতিয়াকে উপরে তুলে নিল, নিজের সমান সমান হাইট করে নিল। তারপর ওইভাবে কিস করতে করতে দেওয়ালের কাছে নিয়ে গেল। তারপর আতিয়াকে ওইখানে ছেড়ে দিল। আতিয়া ছাড়া পেতে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আবরারও জোরে জোরে শ্বাস নিচ্ছে। আবরার এইবার আতিয়ার ওড়না খুলে ছুঁড়ে ফেলে দিল। তারপর আতিয়ার গলায় মুখ ডুবালো। আতিয়া ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করেছে, যার দরুন আবরার এইবার আতিয়ার গলায় জোরে কামড় দিল। কামড়টা এত জোরে ছিল যে আতিয়া একদম চুপ হয়ে গেল, কিছুই বলল না। আবরার আতিয়ার গলায় ছোট ছোট কিসে ভরিয়ে দিল। তারপর আতিয়ার মুখেও ছোট ছোট চুমু দিতে লাগলো। আতিয়া যেন এবার লজ্জা লাগছে, ওর আর খারাপ লাগছে না, বরং আবরারের সামনে এইভাবে ওড়নাবিহীন লজ্জা লাগছে। আবরার এইবার আতিয়ার জামায় হাত দিতেই আতিয়া বলে উঠল, কি করছেন?
আবরার নেশাক্ত কণ্ঠে বলল, বিলিভ মি জান, আমি আর থাকতে পারছি না। আমাকে তোর সাথে মিশে যেতে দে, আমি তোর দহনে পড়ছি। আবরারের নেশাক্ত কণ্ঠ শুনে আতিয়া আর কিছু বলতে পারল না। আতিয়ার নীরবতা আবরার সম্মতির লক্ষণ ধরল। তারপর সে আতিয়ার জামার পেছনে থাকা ফিতা খুলে ফেলল। আতিয়া এবার কোনো মতে বলল, আমার ভয় করছে। প্রথমবার জান, তাই ভয় করছে, কিন্তু বিশ্বাস করো তোমাকে একদম বেশি ব্যথা দিব না। আতিয়া আর কিছু বলল না। আবরার এইবার আতিয়ার জামা খুলতে নিলেই আতিয়া আবরারের বুকে মুখ গুজে দেয়। তারপর বলে, আমার লজ্জা লাগছে। আবরার হাসকিশোরে বলল, লজ্জা টজ্জা বাদ দাও ঘরওয়ালি, এখন আমাকে ফোকাস করো। আতিয়া লজ্জায় মরে যাওয়ার অবস্থা। তবুও সে বলল, আপনার তো মেয়েতে অ্যালার্জি আছে, তাহলে? অ্যালার্জি আছে মেয়েতে, বউতে নেই। আর যদিও অ্যালার্জি থাকে তো সেটা এখন জানালা দিয়ে পালিয়েছে। নির্লজ্জ মাফিয়া, আমি এইখানে এসব পরব না। আবরার আতিয়াকে নিজের বুক থেকে সরিয়ে মুখের সামনে এনে কানের কাছে ফিসফিস করে বলল, বাসর করার জন্য এটাই পারফেক্ট জায়গা। আমাদের প্রথম বাসর কোথায় হয়েছে এটা স্মরণীয় হিসাবে থাকবে, যেটা তুমি আমি কখনো ভুলতে পারবো না। আর চিন্তা করো না, কেউ আসবে না এখানে। বলে আবরার আতিয়ার ঠোঁটে আবারও হামলে পড়ল। আতিয়াও এবার আর ছোটাছুটি না করে আবরারের সাথে রেসপন্স দিতে লাগলো। আবরার আতিয়ার রেসপন্স পেয়ে উন্মাদ হয়ে গেল। আবরার এইবার আতিয়ার শরীরের ওপর নিজের ভর ছেড়ে দিল। পাড়ি জমালো দুইজনে ভালোবাসার অতল সাগরে, যে সাগরে ডুব দিলে মরবে না তারা, বেঁচে থাকবে, সুখের মরণ হবে তাদের। রাতের আধার কাটিয়ে নতুন সকালের আলো ধীরে ধীরে জানালার ফাঁক গলে রুমের ভেতরে প্রবেশ করলো। সোনালি রোদের স্পর্শে রুমের নিস্তব্ধতা ভেঙে যেন নতুন দিনের সূচনা হলো। দূরে কোথাও পাখির কিচিরমিচির, হালকা বাতাসে দুলতে থাকা পর্দা, সব মিলিয়ে এক প্রশান্তিময় সকাল। এই নতুন ভোর শুধু দিনের নয়, যেন এক নতুন সম্পর্কের সূচনা। সূর্যের এই রোদ আতিয়ার মুখে পড়তেই সে পিটপিট করে চোখ খুলে তাকালো। চোখ খুলেও যেন তাকাতে পারছে না, মাথাটা ঝিম ধরে আছে। তাই সে আবারও চোখ বন্ধ করে নিল। আতিয়া এবার রোদ থেকে বাঁচতে একটু কাত হলো, সাথে সাথে সমস্ত শরীর ব্যথায় কুঁকড়ে উঠল। আতিয়া ব্যথা সহ্য করতে চোখ মুখ খিচে বন্ধ করে নিল। ওয়াশরুম থেকে পানির শব্দ শোনা যাচ্ছে, হয়তো আবরার আছে, তাই আতিয়া বেশি মাথা ঘামল না। সে চুপচাপ কম্বল গায়ে দিয়ে শুয়ে রইল। কিছু সময় পর আবরার একটা টাওয়াল পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ হতেই আতিয়া সেই দিকে তাকালো। তাকিয়ে দেখলো আবরার সদ্য গোসল করে আসছে। মাথার চুল বেয়ে চুয়ে চুয়ে পানি পড়ছে, আর একটা টাওয়াল পরে আছে মাত্র গায়ে, কিছু দেওয়া নেই। এটা দেখে আতিয়া লজ্জায় কম্বলের ভিতরে মুখ লুকালো। আতিয়াকে এইভাবে মুখ লুকাতে দেখে আবরার আতিয়ার কাছে এসে বলল, এইভাবে মুখ লুকাচ্ছ কেন? আতিয়া কম্বলের ভেতরে থেকে জবাব দিল, নির্লজ্জ মাফিয়া, জামা পরুন তাড়াতাড়ি। আবরার ভ্রুকুচকে বলল, কেন? তারপর আবারও দুষ্ট হেসে বলল, লজ্জা লাগছে নাকি ঘরওয়ালি? কালকে তো সব লজ্জা ভেঙে দিলাম, তাও এখনো লজ্জা কমেনি। সমস্যা নেই, আমি লজ্জা ভাঙার জন্য এখনো রেডি আছি। তুমি বললে এক্ষুনি ভাঙতে পারি, আই ডোন্ট মাইন্ড। আবরারের কথা শুনে আতিয়ার কাল রাতের কথা মনে পড়ে গেল। তার এখন কান থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে। ইস, নির্লজ্জ নির্জীব মানুষ আমাকে লজ্জা দেওয়ার জন্য মনে হয় উঠে পড়ে লেগেছে। আতিয়াকে কোনো কথা বলতে না দেখে আবরার আবারও বলল, কি ঘরওয়ালি, আমি কি লজ্জার লোডশেডিং করব? আতিয়া কম্বলের থেকে বেরিয়ে দুই পাশে মাথা নাড়াতে নাড়াতে বলল, না না না, লাগবে না। ও আচ্ছা, তাই নাকি? আতিয়া ওপর নিচ মাথা ঝাঁকিয়ে বলল। কি? আবরার দুষ্টামি কণ্ঠে বলল, ঘরওয়ালি, তোমার এই রূপ দেখে তো আমি আবারও কন্ট্রোল হারা হয়ে যাচ্ছি। এইবার কি হবে?
আতিয়া এইবার নিজের দিকে তাকালো আর তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ আতিয়ার গায়ে আবরারের সাদা শার্ট, তাও শার্টের ওপরে 2টা বোতাম খোলা। এটা দেখে আতিয়া তাড়াতাড়ি নিজের গায়ে কম্বল টেনে নিল। আতিয়ার এমন কাজে আবরার হেসে ফেলল। আতিয়া আবরারের হাসির দিকে তাকিয়ে রইল মুগ্ধ নয়নে। আবরার এইবার ফার্স্ট এড বক্স থেকে 2টো ওষুধ এনে আতিয়ার সামনে ধরল। তারপর 1 গ্লাস পানি আতিয়ার কাছে দিয়ে বলল, ওষুধ দুটো খেয়ে নাও। আতিয়া ওষুধ দুটোর দিকে তাকিয়ে বলল, কিসের ঔষধ? একটা পেইন কিলারের ওষুধ, আর তোমার এখনো বাচ্চা কনসিভ করার বয়স হয়নি, তাই এটা সেফটির জন্য খেতে হবে। আবরারের কথার মানে আতিয়া বুঝে গেল, তাই সে বলল, না, আমি এই ঔষধ খাবো না। আর আমার বয়স 17+। তাহলে আমি এখনো ছোট নাকি? আবরার মেকি রাগ নিয়ে বলল, বেশি পকড় পকড় না করে ওষুধ খাও, আর যদি না খাও তাহলে থাপ্পড় মেরে মেরে খাওয়াবো। নাও, তাড়াতাড়ি খাও। আতিয়া ঠোঁট উল্টিয়ে আবরারের হাত থেকে ওষুধটা নিল। তারপর সেটা মুখের ভেতরে ফেলল। আবরারের হাত থেকে পানি নিয়ে নিল। এর মধ্যে আবরারের ফোনে কল আসলো। আবরার টি টেবিল থেকে নিজের ফোনটা উঠালো। তারপর কথা বলার জন্য ব্যালকনিতে চলে গেল। এর মধ্যে আতিয়া তাড়াতাড়ি মুখ থেকে সেফটির জন্য যে ওষুধটা সেটা বের করে নিল। তারপর সেটা বালিশের নিচে রেখে দিল আর পেন কিলারটা খেয়ে নিল। আবরার কথা শেষ করে রুমে এসে দেখে আতিয়া গ্লাস হাতে বসে আছে। আবরার আতিয়ার কাছে গিয়ে গ্লাসটা নিয়ে নিল, বলল, গুড গার্ল, এরপর থেকে তেরামি না করে খেয়ে নেবে, ওকে? আতিয়া শুধু ওপর নিচ মাথা ঝুঁকালো। আবরার এবার কভার থেকে ফর্মাল ড্রেস বার করলো। তারপর ওয়াশরুমে চলে গেল। আতিয়া এখনও চুপচাপ বসে আছে বেডে। আবরার ড্রেস পরে ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। তারপর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল সেট আপ করতে লাগলো। নিজেকে পরিপাটি করে সাজিয়ে আতিয়ার দিকে ফিরল, যে এতটা সময় আবরারের সাজগোজ দেখে যাচ্ছিল। আবরার আতিয়ার কাছে এসে বলল, আমি জানি আমি হ্যান্ডসাম কিউট বয়, তাই বলে এইভাবে চোখ দিয়ে গিলে খাবে মেয়ে, এটা ঠিক না। আবরারের কথাটাতে আতিয়া থতমত খেয়ে গেল। সে তাড়াতাড়ি চোখ নামিয়ে নিল, যা দেখে আবরার হালকা হাসল। তারপর আতিয়ার উদ্দেশ্যে বলল, আমি অফিস যাচ্ছি, দুপুরের আগে চলে আসব। তুমি রেডি হয়ে থেকো, কারণ আমি অফিস থেকে এসে তোমাকে নিয়ে সোজা কক্সবাজার দাদা দাদির কাছে যাব। কক্সবাজারে যাওয়ার নাম শুনে আতিয়া খুশি মনে বলল, আমরা সত্যি যাব? আর এখন ওঠার দরকার নেই, শুয়ে থাকো। পেইন কিলার খেয়েছো তো, ব্যথা ভালো হয়ে যাবে আস্তে আস্তে। আর আমি সার্ভেন্টদের দিয়ে উপরে খাবার পাঠিয়ে দিচ্ছি, খেয়ে নেবে। আতিয়া শুধু ছোট করে বলল, আচ্ছা। আবরার এইবার বাড়ি থেকে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। আর আতিয়া আবরারের কথা মতো বেডে শুয়ে রইল। হাই মিস ফারিহা। ফারিয়া আতিয়াদের বাসার উদ্দেশ্যে যাচ্ছিল। অনেক দিন দেখা হয়নি, গল্প করা হয়নি, হাজারো কথা জমে আছে। ফারিয়া মাথা নিচ রেখে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় অতি পরিচিত কোনো কণ্ঠস্বর শুনে ফারিয়ার পা থেমে যায়। তারপর সে পেছনে ফিরে তাকিয়ে দেখে রাকিব দাঁড়িয়ে আছে। ফারিয়া সৌজন্যমূলক হাসি উপহার দিয়ে বলল, হ্যালো রাকিব ভাই, কেমন আছেন? যাক, তাহলে চিনতে পেরেছো। আপনাকে চিনতে পারবো না কেন? এই অধম যতদিন বেঁচে থাকবে ততদিন আপনাকে মনে রাখবে। আচ্ছা, তাই নাকি? হুম। কোথায় যাচ্ছিলেন? আতিয়ার কাছে যাচ্ছি। অনেক দিন দেখা হয়নি, কথা বলা হয়নি, হাজারো কথা জমে পড়েছে তো তাই। ভাবি তো বাসায় নেই। ফারিয়া রাকিবের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, নেই মানে? কোথায় গেছে? আবরার আর ভাবি কক্সবাজার গেছে বেড়াতে। ও আচ্ছা। মিস ফারিয়া, আপনি এখন কোথায় যাবেন? বাসায় যাব। কিছু মনে না করলে এই বিকালটা আমার সাথে পার্কে গিয়ে ঘুরতে পারি, যাবেন? রাকিবের মুখে ঘুরতে যাওয়ার অফারে ফারিয়ার মন খুশিতে নেচে বেড়াচ্ছে। এখানে যদি রাকিব না থাকতো তাহলে হয়তো এই রাস্তার মাঝখানে নাচ করত। নিজের খুশি সংবরণ করে বলল, যাব। চলেন।
এই বলে ওরা দুজনে একটা রিক্সা ভাড়া করে পার্কের উদ্দেশ্যে গেল। দুপুর বাজে এখন 2:45। আতিয়া রেডি হয়ে বসে আছে। আবরার ওকে রেডি থাকতে বলেছিল, তাই রেডি হয়ে বসে আছে, কিন্তু আবরারের এখনও আসার নামগন্ধ নেই। আতিয়া নেভি ব্লু রঙে নিজেকে সাজিয়েছে, তার কানে গলায় হাতে এমনকি জামাও নেভি ব্লু। আতিয়া নিজের চুল ছেড়ে রেখে দিয়েছে। আতিয়া ড্রয়িং রুমে সোফায় বসে টিভিতে কার্টুন দেখছিল। এমন সময় হন্তদন্ত পায়ে হাঁটতে হাঁটতে আবরার সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করলো। তারপর সিঁড়ি বেয়ে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। আর আতিয়া শুধু দেখে গেল 20 মিনিট পরে আবরার নিচে নেমে আসলো। আবরার শাওয়ার নিয়েছে, এখন তাই ওর চুল বেয়ে পানি পড়ছে। এটা দেখে আতিয়া বিড়বিড় করে বলল, মাফিয়া বলে কি দিনে 3-4 বার গোসল করা লাগবে? আল্লাহ, এখনো শীত কমেনি আর এই মাফিয়া সকাল থেকে এই নিয়ে 3 বার গোসল করা শেষ। আমি আমি হলে তো এত সময় ইন্নালিল্লাহি হয়ে যেতাম। আবরার আতিয়ার কাছে এসে বলল। চলো। আতিয়া সোফা থেকে উঠে আবরারের পেছন পেছন গেল। আবরার এখনও আতিয়াকে দেখেনি, ও ওইভাবে ফোন কল করেছে। আবরার গিয়ে নিজের গাড়িতে বসলো। আজকে আরিফ ড্রাইভ করবে, তাই আবরার পিছিয়ে সিটে বসলো। আতিয়াও পেছনে আবরারের সাথে বসলো। ওরা বসতে গাড়ি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলো। মার্সিডিজে বসে কক্সবাজারের দিকে রওনা হয়ে আতিয়া বাইরে দেখতে লাগলো। সড়কের দুপাশের দৃশ্য, গাছপালা আর পাহাড়ের মধ্যে দিয়ে বাতাসে হালকা একটা স্নিগ্ধতা ছড়িয়ে পড়ছিল। আবরারের চোখ সরাসরি ফোনে অবস্থিত, তবে মাঝে মাঝে সে আতিয়ার দিকে এক পলক তাকিয়ে নিয়ে আবার দৃষ্টি ফোনে বিরাজমান করেছে। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন কোথায় আছি আপনি কি জানেন? আতিয়া জিজ্ঞেস করলো। এক পলক চোখ তুলে আবরার ফোন কল করতে করতে উত্তর দিল, চলে আসছি প্রায়। কিন্তু আতিয়া আবরারের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, কিন্তু কি? আবরার ওইভাবেই বলল। শোনা। আতিয়াও আর কিছু জিজ্ঞেস করলো না। দ্বিধাহীন তাদের কথোপকথন রোমান্টিক একটা মুহূর্ত তৈরি করছিল, তবে তাদের মধ্যে কিছু অজানা থেকেও গোপন ছিল, কিছুটা রহস্যময়, কিছুটা খোলামেলা। কেউ কিছু বলে না, তবে দুজনেই একে অপরের দিকে চোরা চোখে তাকাতে লাগলো। দীর্ঘ 6 ঘন্টা জার্নির পরে মার্সিডিজ কক্সবাজারের প্রবেশদ্বারে পৌঁছানোর পরে আরিফ গাড়ি থামালো। বাতাসে সমুদ্রের খরতাপ ও সলিল গন্ধ ভেসে আসছিল। দূরে সোনালি বালির দিকে লাফিয়ে পড়ে তরুণেরা, আর ঢেউগুলোর গর্জন শুনে মনে হচ্ছিল যেন সমুদ্র নিজেই তাদের ডাকছে। এখানে এসে একটা আলাদা অনুভূতি হচ্ছে না? আতিয়া বলল, চুপচাপ দাঁড়িয়ে, তার চোখে কিছুটা বিস্ময়, কিছুটা মুগ্ধতা। এটাই হলো কক্সবাজার। সবসময় আমাদের শ্বাস নিতে দেবে, কিন্তু কখনো মুক্তি দেবে না। আবরার জবাব দিল। তার কণ্ঠে কিছুটা কঠোরতা ছিল। একটু থেমে তারা গাড়ি থেকে নেমে পাশের সিভিউ রিসর্টের দিকে হাঁটতে শুরু করলো। সাথে আতিয়াও তার পিছু নিল। দুজনের মধ্যে কোনো শব্দ ছিল না, তবে চারপাশের সমুদ্র, বাতাস এবং সূর্যের আলো তাদের মনোভাবের মতোই কিছুটা মিশ্রিত ছিল। দাদিজান, আমি চলে আসছি। এই বলে আতিয়া দৌড়ে মিসেস মোহনাকে জড়িয়ে ধরল। মিসেস মোহনাও আতিয়াকে জড়িয়ে ধরল। তারপর বলল, কেমন আছিস দাদুমণি? তোমাদের ছাড়া কি আমি ভালো থাকতে পারি? ও আচ্ছা, তাই নাকি? আপনার দাদুভাই কোথায়? নিজের রুমে বসে ল্যাপটপ টিপে। ওহ, তুই ফ্রেশ হবি? তো যাই গিয়ে ফ্রেশ হয়ে যায়। যাচ্ছি, তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে এক্ষুনি চলে আসবো। আচ্ছা। আতিয়া চলে গেল নিজেদের রুমের উদ্দেশ্যে ফ্রেশ হওয়ার জন্য। মিস ফারিহা, একটা কথা বলবো। বলুন। আপনি কি কাউকে পছন্দ করেন? ফারিয়া আর রাকিব সেই সময় পার্কে আসছিল। এখন ওরা পার্কে হাঁটাচলা করছিল। টুকটাক পড়ার বিষয়ে কথা বলে দুইজনই চুপ ছিল। এখন হুট করে রাকিবের এমন প্রশ্নে ফারিহা দাঁড়িয়ে পড়ল। সে কি বলবে রাকিবের এই প্রশ্ন যে হ্যাঁ আমি কাউকে পছন্দ করি, ঠিক পছন্দ না, অনেক ভালোবাসি, এটা বলবে? যদি জিজ্ঞাসা করে কে সে, তখন কি বলবে? ফারিহাকে চুপ থাকতে দেখে রাকিব আবারও বলল, কথা বলছেন না যে মিস ফারিহা?
ফারিয়া এইবার রাকিবের চোখে চোখ রেখে বলল, পছন্দ করি না, কিন্তু একজনকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। এটা শোনা মাত্র রাকিবের চোয়াল শক্ত হয়ে যায়। 2 হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে দাঁতে দাঁত চেপে জিজ্ঞাসা করলো, কে এসে যাকে এত ভালোবাসেন? ওটা না হয় গোপনই থাক। রাকিবের রাগ আকাশ ছুঁই ছুঁই। ভদ্র শান্তশিষ্ট ছেলেটা এখন রেগে গেছে। এমনিতে শান্তশিষ্ট ছেলেরা একবার যদি রেগে যায় তাহলে তাদের রাগ কমানো দায় হয়ে পড়ে। রাকিব রাগের বশে ফারিয়ার হাতের কোনোই জোরে চেপে ধরল। এর দরুন ফারিয়া ব্যথায় ফুলে উঠল, চোখ মুখ খিচে রেখেছে। রাকিব এবার দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, তুই একজনকে কি বললি নিজের জীবনের থেকেও নাকি বেশি ভালোবাসিস? ছলনাময়ী নারী, তুই আমাকে বুঝিস না, আমার চোখের ভাষা বুঝিস না। ওই তোর ভালোবাসার মানুষ কয়টা আছে রে? উঠতে দিয়েছি বলে কি যেখানে পোকামাকড় আছে সেখানে বসে পড়বি? তোর ডানা ছোটার ব্যবস্থা করছি, সাথে তোর নাগরকেও এমন ব্যবস্থা করব যাতে তুই আর কোনোদিন ওর নাম আমার সামনে বলবি না। রেডি থাকিস, আমি ভিলেনের মতো এন্ট্রি নিব, নিজেকে তৈরি করে নেতিয়ে পড়লে উপরে যাওয়ার টিকিট কেটে দেব। এই বলে ফারিহাকে ধাক্কা দিয়ে রাকিব সেখান থেকে চলে গেল। ফারিহা ধাক্কা খাওয়ায় নিচে পড়ে গেল। সে রাকিবের কথার মানে কিছুই বুঝতে পারল না। কি বলে গেল এসব? ওর মাথার ওপর দিয়ে গেল। ও আর কিছু না ভেবে উঠে নিজের পোশাক ছেড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সন্ধে হয়ে আসছে, এর বেশি বাইরে ঘোরাঘুরি করলে বাড়ি থেকে বকা শুনতে হবে। ফারিয়া পার্ক থেকে বেরিয়ে একটা রিকশাতে উঠল, তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আতিয়া পাসওয়ার্ড টাইপ করে রুমের ভেতরে প্রবেশ করলো। আবরার আতিয়াকে পাসওয়ার্ড দেখিয়ে রাখছিল, তাই ওর কোনো সমস্যা হলো না। আতিয়া রুমে প্রবেশ করে দেখলো আবরার ডিভানে বসে ল্যাপটপ আর ফাইল নিয়ে ঘাটাঘাটি করছে। আতিয়া কিছু না বলে ব্যাগ থেকে নিজের জন্য আনা একটা কালো গ্রাউন্ড বের করে সেটা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল। 15 মিনিট পরে আতিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। আতিয়ার মাথায় একটা টাওয়াল পেঁচানো আর ওড়নাটা গলার 2 পাশে দেওয়া। আতিয়া বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের কাছে গেল, তারপর হাতে পায়ে লোশন মাখতে মাখতে আবরারের দিকে বিরক্তিকর চাহনিতে তাকিয়ে বিড়বিড় করে বলল, সাদিকে আমি বলি নির্জীব মানুষ, কালকে রাতে দেখো কত ভালোবাসা দেখালো, আর এখন এমন করছে যেন আমাকে চেনেই না, আমার দিকে ফিরে একবারও তাকাচ্ছে না। মাফিয়া একটা। আমার ভালোবাসা বহন করার ইচ্ছা জাগছে নাকি আবার? আতিয়া আবরারের থেকে দৃষ্টি সরিয়ে মাথা থেকে টাওয়াল খুলে চুল ঠিক করছিল। এমন সময় রিনরিনে আওয়াজে কথাটা বলে উঠল আবরার। আতিয়া আবরারের দিকে তাকিয়ে দেখল সে কেমন নেশাভরা চোখে তার দিকে তাকিয়ে আছে। আবরার আবারও বলল, কি ম্যাডাম, আসবো নাকি আপনার লজ্জার লোডশেডিং করতে? এমনিতেই আপনার লজ্জা এখনো কাটিনি। এটা শোনা মাত্র আতিয়া 2 দিকে তাড়াতাড়ি মাথা দুলিয়ে বলল, না না না, আশা লাগবে না। আবরার এবার ডিভান থেকে উঠে আতিয়ার কাছে আস্তে আস্তে বলল, লাগবে না মানে? আপনার তো এখনো লজ্জা করছে, তো সেই লজ্জার লোডশেডিং করতে হবে তো নাকি? আবরারকে নিজের কাছে আসতে দেখে আতিয়া পিছাতে লাগলো। পিছাতে পিছাতে দেওয়ালে গিয়ে থেমে গেল, তারপর বলল, আপনাকে লজ্জার লোডশেডিং করতে হবে না, আপনি যান এখন। যাবো তো, বাট এখন গোসল করার কারণ খুঁজে পাচ্ছি না, তাই গোসল করার কারণটা বাহির করে করি, তারপর একসাথে গোসল করব, কি বলেন ম্যাডাম? আতিয়া 2 দিকে মাথা নাড়াতে নাড়াতে বলল, একদম না, এই 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 শীতে আমি সকাল থেকে 3 বার গোসল করলাম, আর গোসল করলে আমি ইন্দ্রনীলাই হয়ে যাব। আপনি মাফিয়া, আপনি গোসল করেন, আমি পারবো না। আতিয়ার কথা শেষ হতে আবরা দেওয়ালের 2 পাশে হাত রেখে আতিয়ার একদম কাছে চলে আসলো। এখন তাদের দুজনের নিঃশ্বাস একে অপরের ওপর আছড়ে পড়ছে। আবরার বলল, কিন্তু আমার যে এখন গোসল করতে হবে তাই কারণ খুঁজি। আমি আপনাকে গরুর মল ত্যাগ মাখিয়ে দিচ্ছি, তাহলে গোসল করার কারণ হয়ে যাবে। আতিয়ার কথা শুনে আবরার ভ্রুকুচকে বলল, এই মেয়ে কী সব বলছো? ঠিকই তো বললাম, গোসল করার কারণ চাচ্ছেন তাই সিম্পল আইডিয়া দিয়ে দিলাম, আর কি ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আবরার এইবার আতিয়ার নরম ঠোঁটে হামলে পড়ল। হুট করে এমন হয় আতিয়া ভড়কে গেল। সে ছোটাছুটি করতে লাগলো, কিন্তু
আবরার ওর ঠোঁট শক্ত করে চেপে ধরেছে, যার দরুন ছোটাছুটি করায় ঠোঁটে ব্যথা পাচ্ছে। তাই আর কিছু বলল না। সেও আবেশে চোখ বন্ধ করলো। 5 মিনিট পরে আবরার আতিয়াকে ছেড়ে দিল। ওরা দুজনে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। আবরার আতিয়ার ওড়না হাতে তুলে ঠোঁট মুছে বলল, এই কারণটা হতে যাচ্ছি গোসল করার। আমাকে দাদিজান ডাকছে। কোথায়? ডাকছে, আপনি সরেন। এই বলে আতিয়া আবরারকে ঠেলে দরজার কাছে গেল। তারপর রুম থেকে বেরিয়ে বলল, নির্লজ্জ মাফিয়া, গোসল করে নেন, নয়তো বাগানে রেখে আসবো। বলে আতিয়া দৌড়ে সেখান থেকে চলে গেল। আতিয়া চলে যেতেই আবরার হু হা করে হেসে দিল। গোসল না করলে বাগানে রেখে আসবে। ও মনে হয় ছোট বাচ্চা, তাই এমন ভয় দেখালো। তারপর আবরার নিজের পোশাক নিয়ে ওয়াশরুমের ভেতরে ঢুকে গেল। আতিয়া রুম থেকে বের হয়ে দরজা বন্ধ করে দিল। ভেতর থেকে আবরারের হাসি শুনতে পাচ্ছিল, কিন্তু সে কিছুই বলল না। আতিয়া একটু থেমে দাঁড়িয়ে কানে ভেসে আসা আবরারের কথা ও হাসির প্রতিধ্বনি শুনতে লাগলো। তার মনের মধ্যে কিছু অদ্ভুত অনুভূতি জেগে উঠছিল, কিছুটা বিরক্ত, কিছুটা মুগ্ধ। তবে সে নিজেকে থামিয়ে রাখল। এই মুহূর্তে কোনো ধরনের সংলাপ বা খোলামেলা আলোচনা করার কোনো মানে ছিল না। সে জানত আবরার একটা মাফিয়া এবং তাকে নিজের জায়গায় রাখতে পারাটা একটা চ্যালেঞ্জ। আতিয়া নিচে এসে পা টিপে টিপে হাঁটতে লাগলো। তার চোখের কোণ থেকে কিছু পানি পড়ছিল, কিন্তু সে সেটা মুছল না। আজকের দিনটা তাকে কিছুটা দুর্বল করে দিয়েছে, যদিও সে জানত যে সে কখনো আবরারের কাছে দুর্বল হতে পারবে না। এদিকে আবরার ধীরে ধীরে ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখল আতিয়া নেই। হঠাৎ করে তার মনে একটা অস্বস্তি প্রবাহিত হলো, আর সে আতিয়াকে খুঁজতে শুরু করলো। ভেতর থেকে আবরার একটু দম নিয়ে দরজার সামনে দাঁড়িয়ে। তখনই তার চোখে পড়ল আতিয়ার নিঃশব্দ চলে যাওয়া দৃশ্য। আবরার জানত এখন আতিয়া আর সহজে তার কাছে ফিরে আসবে না, কারণ সে নিজের ভেতর অনেক কিছুই নিয়ে চলেছে। তবুও কিছু একটা ছিল যার কারণে সে আতিয়ার কাছ থেকে কিছুটা ভিন্নভাবে আশ্বস্ত হতে চেয়েছিল। অবশেষে আবরার বের হয়ে আসলো। বাইরের বাতাসে ঠান্ডা ভাব ছিল, আর সে একটু হাঁটতে হাঁটতে সিভিউ থেকে দূরে চলে গেল। আতিয়ার জায়গায় সে আসবে কিনা সেটি ছিল তার এক অদ্ভুত প্রশ্ন, কিন্তু সে জানত সে কিভাবে নিজের মনের মধ্যে শান্তি ফিরিয়ে আনবে। এদিকে আতিয়া রিসর্টের বাগানে একা একা হাঁটতে হাঁটতে তার ভেতরকার দোলাচাল অনুভব করছিল। আবরারের আচরণে কিছুটা হতাশা অনুভব করলেও সে জানত যে তার জীবনে আবরারের মতন কাউকে যুক্ত করার সিদ্ধান্তটা খুব সহজ ছিল না। তার মনে হচ্ছে কিছু একটা আছে যা তাকে আগলে রাখতে চায়, কিন্তু সেই অনুভূতি তার কাছে অস্বস্তিকরও বটে। আতিয়া নিজেকে জিজ্ঞেস করছিল, আতিয়া, তুই কি ওই মাফিয়ার নির্জীব মানুষের জন্য কিছু অনুভব করিস? আতিয়ার মনে কিছুটা দ্বিধা ছিল। যখন সে নিজেকে এই প্রশ্ন করেছিল, তখন তার মনে একটা বিশাল শূন্যতা ছিল। আতিয়া বুঝতে পারছিল না কেন, কিন্তু তার মনে আবরারের অস্তিত্ব একটি ভিন্ন রকমের প্রভাব ফেলছে। হঠাৎ তার ফোন বাজলো। আতিয়া ফোনটা হাতে নিল। আবরারের নাম দেখে সে একটু ইতস্তত করলো, তবে ফোন রিসিভ করলো। আতিয়া নিচে আসার আগে মিসেস মোহনার থেকে তার ফোনটা নিয়ে আসছিল, তাই এখন আবরার সেই ফোনে কল দিয়ে আতিয়ার সাথে কথা বলছে। কোথায় তুমি? আমি তোমাকে খুঁজছি। তোমার কিছু প্রয়োজন হলে বলো। আতিয়া একটু সময় নিয়ে বলল, কিছু না, আমি একটু সময় নিচ্ছি। ফোন রেখে আতিয়া একটা দীর্ঘশ্বাস নিয়ে আবরারের রুমের দিকে পা বাড়ালো। সে জানত এই মুহূর্তে তার সাথে কথা বলা উচিত, কেবল একে অপরের অনুভূতিকে বুঝে নেওয়া উচিত। সে জানত এই পরিস্থিতি আরও জটিল হতে পারে, তবে সে আর ভাবতে চাইল না। এখন সময় এসেছে কিছু কথা বলার। আতিয়া দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ ধরে ভেতরে দেখল। আবরার কেবল তার ল্যাপটপে মনোযোগী ছিল। কিছুটা সংকুচিত হয়ে আতিয়া একটু কাঁপা কাঁপা গলায় বলল, এই যে মাফিয়া, আমি কিছু বলতে চাচ্ছি আপনাকে। আবরার তার দিকে এক পলক তাকালো, তারপর আবার ল্যাপটপের দিকে মনোযোগী হলো। তবে তার মধ্যে একটা অস্বস্তি ছিল, যেন সে আতিয়ার কাছ থেকে দূরে থাকতে চাইছে। আতিয়া আরও এক পা এগিয়ে বলল, আমি জানি আপনি মাফিয়া, তবে আমি যা বলবো তা শুনে ভালো লাগবে না, কিন্তু সত্যি বলতে আমি চাই না কোনো ধরনের
তৈরি হোক। আবরার সোজা হয়ে বসে থাকলো। তার মুখে কোনো প্রতিক্রিয়া ছিল না, তবে সে অবশেষে নিজের মনোভাব প্রকাশ করলো। তুমি যা বলবে আমি শুনব, তবে মনে রেখো আমি কখনো কোনো কিছু লুকাই না। আতিয়া কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, আপনার জীবন এত কঠিন কেন? আপনি কি কখনো নিজের জন্য কিছু করতে চাননি? আপনি শুধু একটা মুখোশ পরিহিত মানুষ যে চায় না কাউকে কাছে পেতে। আবরার শীতল কণ্ঠে বলল, আমার অতীত এমনই, আর যে কারণে আমি এসব করেছি তাতে অন্যদের মঙ্গলই সবচেয়ে আগে এসেছে। তবে তোমার প্রতি আমার কোনো ভালোবাসা নেই। তুমি যেটা ভাবছো সেটা শুধু একটা ভুল ধারণা। আতিয়া তার কথায় কিছুটা হতাশ হলেও সে জানত এইসব কথার মধ্যেই ছিল অনেক কিছু। কিছুটা ঠান্ডা হয়ে সে বলল, আমি জানি আপনি যেটা বললেন সেটি মিথ্যা নয়, কিন্তু আমার মনে হয় আপনি আপনার ভেতরের অনুভূতিগুলো অন্যদের থেকে গোপন রাখছেন। আর যদি তা না হয় তাহলে কাল রাতে আমার কাছে আসার মানে কি? এইসবের মানে কি বোঝাতে চাচ্ছেন আপনি? আতিয়ার এমন কথা শুনে আবরার নির্বিকার কণ্ঠে বলল, ওইটা অ্যাক্সিডেন্ট ভাবে হয়েছে, ভুলে যাও। সব কিছু আমাদের মধ্যে কিছু হয়নি, আর না আমি তোমাকে ভালোবাসি। আতিয়া এই কথা শুনে কিছু বলার ভাষা খুঁজে পেল না। কালকে রাতে এমনকি একটু আগেও যেসব হলো এইসব সব অ্যাক্সিডেন্ট। এসবের মানে কি কারোর এত কাছে আসা অ্যাক্সিডেন্ট? এভাবে তাদের মাঝে চুপচাপ এক মুহূর্তের বিরতি তৈরি হলো। বাতাসে সমুদ্রের গর্জন শুনতে পেল, আর তখন তারা একে অপরের দিকে কিছুটা নীরব চোখে তাকিয়ে রইল। একে অপরের কাছে আসা, আবার কিছুটা দূরে চলে যাওয়া, এটাই ছিল তাদের সম্পর্কের অদ্ভুত দ্বন্দ্ব। তাদের দীর্ঘ নীরবতার মধ্যে মিসেস মোহনা এসে দরজা নক করল, বলল, আতিয়া দাদামণি, দরজা খোলো। আতিয়া নিঃশব্দে দরজার কাছে গিয়ে খুলে দিল। মিসেস মোহনা ভেতরে ঢুকলো। বেডে গিয়ে বসতে বসতে আবরারকে বলল। কেমন আছিস দাদু ভাই? আবরার ল্যাপটপে কাজ করতে করতে জবাব দিল, আছি আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো দাদি? ভালো আছি। তোর রাতে খাবি না? আবরার একবার আতিয়ার দিকে তাকালো, যে এখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আবরার এইবার মিসেস মোহনার দিকে তাকিয়ে বলল, আমার খিদে নেই দাদি, তোমার নাতনিকে নিয়ে যাও, সে খাবে। মিসেস মোহনা এইবার আতিয়ার দিকে তাকিয়ে কিছু বলবে তার আগে আতিয়া রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, দাদি যান, আসো, আমার ক্ষুধা লাগছে। এই বলে আতিয়া রুম থেকে বেরিয়ে গেল। মিসেস মোহনাও আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। আবরার আতিয়ার যাওয়ার পরে নিশ্চুপ চেয়ে রইল। তারপর আবার ল্যাপটপে কাজে মন বসালো। গভীর রাত 2:44। আতিয়া গভীর ঘুমে আচ্ছন্ন। এমন সময় ওর মনে হলো ওকে কেউ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে, কিন্তু কে ধরেছে বুঝতে পারছে না। নিজের চোখ খুলতে পারছে না। হাজারো ঘুম এসে ভার করছে আতিয়া দুই চোখের পাতায়। আতিয়া কিছু না ভেবে ওইভাবে আবারও গভীর ঘুমে তলিয়ে গেল। আবরার আতিয়াকে আরও জোরে চেপে ধরল। আতিয়ার গলায় আবরার মুখ ডুবালো। আবরারের খোঁচা খোঁচা দাড়ি আতিয়ার গলায় বিঁধছে, যার দরুন আতিয়া কেঁপে কেঁপে উঠছে। আবরার আতিয়ার গলায় দীর্ঘ চুমু দিল, তারপর তার গলা থেকে মুখ তুলল। আবরার নিজের হাত আতিয়ার জামা ভেদ করে নরম উদরে নিয়ে গেল। আতিয়া কেঁপে উঠল। আবরার আতিয়ার উদরে হালকা নখ বসাতেই ঘুমের মধ্যে গুঙিয়ে উঠল। আবরার আতিয়ার উদরে হাত রেখে তার মুখের দিকে ঝুঁকে হাঁচকি স্বরে বলল, ইভেন ইফ আই ডোন্ট সে সামথিং লাইক দ্যাট, আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট, বাট মেবি ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডেপথ অফ মাই হার্ট। কিছুক্ষণ থেমে আতিয়ার মুখের দিকে নীরব তাকিয়ে রইল। তারপর গাম্ভীর্য বজায় রেখে শীতল কণ্ঠেই বলল, ইউ আর নট মাই লাভ, ইউ আর মাই অ্যাডিকশন। বলে আবরার আর এক মুহূর্ত দেরি না করে আতিয়ার উদর থেকে হাত সরিয়ে নিল। তারপর আতিয়ার কাছ থেকে উঠে গেল। বেড থেকে নেমে সোজা রুম থেকে বেরিয়ে গেল।
আবরার বেরিয়ে সিভিউ থেকে একটু দূরে গেল, তারপর একটা সিগারেট ধরালো। আকাশের পানে তাকিয়ে সিগারেট টানতে লাগলো আর ভাবতে লাগলো ওর জীবনটা এমন কেন, কেন তার মা তাকে এত ছোট থাকতে উপরে চলে গেল, তার ছোট ভাইটাও তার কাছে নেই, আর তার বাবা সে তো তাকে মারার জন্য উঠে পড়ে লাগছে। এমন কেন? আমি কি কারোর ভালোবাসার যোগ্য না? আমার মা আমাকে ভালোবাসে না, তাই ছেড়ে চলে গেল। বাবা আমাকে ভালোবাসে না, ভালো, তাই আমাকে খুন করার জন্য উঠে পড়ে লাগছে। এমন কেন হলো আমার সাথে? আমিও চাই কেউ আমাকে ভালোবাসুক, কিন্তু কে বাসবে আমাকে ভালো? না চাইতেও আতিয়াকে মিথ্যা কথা বললাম। কেন এমন করলাম? কি হচ্ছে আমার কিচ্ছু বুঝতে পারছি না। এইসব কথা মনে মনে ভাবতে লাগলো আবরার। 40 মিনিট একই জায়গায় ওইভাবে দাঁড়িয়ে থেকে আবরার রিসর্টে ফিরে গেল। রুমে ঢুকে দেখলো আতিয়া এখনও গভীর ঘুমে আছে। আবরার ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ডিভানে একটা বালিশ নিয়ে শুয়ে পড়ল। সেদিনের পরে কেটে গেল 10 দিন। এই 10 দিনে অনেক কিছু পরিবর্তন হয়েছে। আবরার আর আতিয়া এখন এক রুমে থাকে না, আর আবরার গভীর রাতে অথবা ভোর রাতে বাড়ি আসে, কিন্তু আজান দেওয়ার পর পর আবার চলে যায়। কোথায় যায় কেউ জানে না। কক্সবাজার থেকে আসা অবধি আতিয়ার সাথে আবরারের আর দেখা হয়নি। আতিয়াও আবরারের কাছে যায়নি দেখা করতে, কিন্তু খোঁজ ঠিকই নিয়েছে। আতিয়ার এখন পড়ার চাপ চলছে। এসএসসি এক্সামের রেজাল্ট দিলেই তাকে কলেজে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিতে হবে। সকাল থেকে আতিয়ার মনে অদ্ভুত এক উত্তেজনা কাজ করছিল। আজ তার এসএসসি পরীক্ষার রেজাল্ট দেবে। যদিও সে পড়াশোনায় ভালো, তবু রেজাল্ট নিয়ে এক ধরনের ভয় ছিল। রেজাল্টের জন্য সে যখন মিসেস মোহনার সঙ্গে বসে অপেক্ষা করছিল, তখনই ফোনে মেসেজ এলো। আতিয়া হাত কাঁপতে কাঁপতে মেসেজ খুলল, আর চোখ বড় বড় হয়ে গেল। গোল্ডেন এ। তার মুখে একরাশ হাসি ফুটে উঠল। মিসেস মোহনা খুশিতে আতিয়াকে জড়িয়ে ধরলেন। বাড়ির সবাই তাকে অভিনন্দন জানাতে লাগলো, কিন্তু আতিয়ার মন খুঁজছিল একজনকে, মাফিয়া নির্জীব মানুষ। এই আনন্দ সে সবার আগে আবরারকে জানাতে চেয়েছিল, কিন্তু সে কোথায়? সে ফোন হাতে নিয়ে অনেকক্ষণ বসে রইল। কল করবে নাকি করবে না? তারপর সে কল করলো, কিন্তু কেউ ধরল না। 3 বার চেষ্টা করেও না। কিছুক্ষণ পর ফোনের স্ক্রিনে অপরিচিত একটা নাম ভেসে উঠল। আতিয়া ধীরে ধীরে কল রিসিভ করলো। আবরার আহত, তাকে নিয়ে এসেছি, তুমি কি হাসপাতালে আসবে? আতিয়ার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল, তার হাত কাঁপতে লাগলো। আতিয়া হাসপাতালের উদ্দেশ্যে ছুটে চলল। তার মনে নানা ধরনের প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আবরার কিভাবে আহত হলো? সে কোথায় ছিল? কেন এমন হলো? তার চোখের কোণ দিয়ে পানি ঝরতে লাগলো, কিন্তু সে তা মুছল না। সে জানত এই মুহূর্তে তার দুঃখ বা কান্না কোনো কাজে আসবে না। আতিয়া মেসেজটা পাওয়ার সাথে সাথে দৌড়ে কোনো মতে আসলো বাড়িতে। কাউকে জানানোর সময় পেল না। হাসপাতালে পৌঁছানোর পর আতিয়া জানালো যে সে আবরারের পরিচিত, তবে নার্সের চোখে কিছু অস্বস্তি ছিল। তখনই মিস্টার শাহিদ, আবরারের পুরনো বন্ধু, এগিয়ে এসে বললেন, আবরার একটু অসুস্থ হয়ে পড়েছে। কিছু সময় আগে তাকে কিছু লোকজন মারধর করেছে। তার শত্রুদের তালিকায় অনেকের নাম আছে, তবে এখন তার অবস্থা একটু ভালো। আতিয়ার মন যেন হঠাৎ ঝাঁকুনি খেল। শত্রুদের তালিকা? আবরারের শত্রু? কি হচ্ছে সব? মিস্টার শাহিদ আরও বললেন, আবরার নিজেও কিছুটা অসুস্থ ছিল, কিন্তু এই আক্রমণটি তার জন্য খুবই কঠিন। সে জানতো না কেন এভাবে আক্রমণ করা হলো, কিন্তু যে লোকগুলো তাকে মারলো তারা তাকে খুব চেনেই। এদিকে আতিয়ার মনে একটা প্রশ্ন জেগে উঠল। এই শত্রুরা কি শুধুই আবরারের মাফিয়া জীবন থেকে এসেছে, নাকি এর পেছনে আরও কোনো ব্যক্তিগত কারণ আছে? তার মন আর শরীর যেন ভার হয়ে গেল। আতিয়া হাসপাতালের রুমে ঢুকে আবরারের পাশে গিয়ে দাঁড়ালো। আবরার চোখ বন্ধ করে শুয়েছিল। মনে হচ্ছে সে শান্তি চায়, কিন্তু আতিয়া দেখে তার শরীরের গা থেকে মাথা পর্যন্ত অসহ্য যন্ত্রণা, অথচ মুখে কোনো অনুভূতি ছিল না। আতিয়া ধীরে ধীরে তার পাশে গিয়ে দাঁড়ালো। কেমন আছেন? আবরার চোখ খুলে সোজা তাকালো। তার চোখে বিরক্তি আর রাগের ছাপ স্পষ্ট।
তুমি এখানে আসছো কেন? তার কণ্ঠ ছিল তীক্ষ্ণ। তুমি কি বুঝতে পারো না আমি তোমাকে চাই না? আমি আমার মতো থাকতে চাই। আতিয়া কেমন যেন থমকে গেল। আমি তো শুধু জানতে চেয়েছিলাম আপনি কেমন আছেন। আবরার তার কষ্টের মুখে তীব্র হাসি দিল। তুই জানিস না তোর মতো একটা বাচ্চা মেয়ের কাছে আমাকে থাকতে বলা কতটা হাস্যকর। তুই কি বুঝতে পারিস না আমি কে? আর তুই কে? তুই কি ভাবিস আমি তোর মতো কোনো কোমল মানুষকে বিশ্বাস করব? আতিয়া শিহরিত হয়ে গেল। আবরারের কথায় তার বুকের ভেতরে যেন চাপ পড়ল। আপনি এমন কেন বলছেন? আমি তো আপনার জন্য এখানে এসেছি। আবরার এবার হাসতে হাসতে বলল, ও তুই কি আমাকে ভেবেছিলিস তোর একটা দয়া আর ভালোবাসায় আমি সুস্থ হয়ে যাব? তুই এত ছোট, এতটা ছোট যে তোর মতো একজন মেয়ের সামনে আসা আমার জন্য অপমানজনক। আতিয়া অবাক হয়ে গেল। তার চোখে অশ্রু জমে গেল। আপনি কি এমন বলেন? তার কণ্ঠে কাঁপন ছিল। আবরার তার দিকে একটুও সহানুভূতি না দেখিয়ে বলল, তুই যখন আমার জীবনের অপ্রয়োজনীয় অংশ ছিলিস তখন তো তুই আমাকে বুঝতে পারিসনি। আজকে এসে আমাকে বিরক্ত করছিস। তোর মতো মেয়েরা শুধু টাকার জন্য বড়লোক ছেলের গলায় ঝুলে পড়ে। আতিয়া না পারল কিছু বলতে, না পারল চোখে জল মুছতে। সে কাঁপতে কাঁপতে পেছনে চলে গেল। তার গলার মধ্যে এক গলা কান্না জমেছিল, কিন্তু সে সেটা চেপে ধরে রুম থেকে বের হয়ে গেল। আবরার তাকিয়ে রইল। তার চোখে কোনো দয়াও ছিল না, যেন সে আর কাউকে আর কিছু দিতে চায় না। অন্ধকার রুমের ভেতর হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে এক ব্যক্তি। তার মুখে কাপড় বাঁধা, যার দরুন চিৎকার করতে পারছে না। এর মধ্যে ব্যক্তিটি কারো পদধ্বনি শুনতে পেল। কেউ জুতো ঘষে ঘষে তার দিকে এগিয়ে আসছে। রুম অন্ধকার থাকায় কিছুই বোঝা যাচ্ছে না। হুট করে হাঁটার শব্দ বন্ধ হয়ে গেল। ব্যক্তিটির ভয় লাগছে খুব। সে নিজের চোখ বন্ধ করে নিয়ে আবারও তাকালো। তখনই হুট করে রুমের ভেতরে বাল্বের হোল্ডেটে আলো জ্বলে উঠল। ব্যক্তিটি চোখ বন্ধ করে নিল। অনেকক্ষণ ধরে অন্ধকারে থাকায় হুট করে আলো আসতে চোখে ঝাপসা দেখা দিচ্ছে। পুরনো কাঠের চেয়ারে যেমন খটখট করে শব্দ হয়, তেমনি ব্যক্তির সামনে থাকা যে সে খটখট আওয়াজ করে চেয়ার টেনে তাতে বসলো, পায়ের উপর পা তুলে। হাত পা বাঁধা ব্যক্তিটি এবার পিটপিট করে চোখ খুলে সামনে তাকাতেই ভয়ে তার অন্তরাত্মা কেঁপে উঠল। ব্যক্তিটি মাথা শুধু দুই দিকে নাড়াতে লাগলো। সে কোনো কিছু বারণ করার কথা বলছে। সামনে থাকা লোকটি তার মুখের ভেতরে থাকা কাপড় খুলে ফেলল। ব্যক্তিটির সাথে সাথে জোরে জোরে শ্বাস নিতে নিতে বলল, আবরার তুই বেঁচে আছিস এখনো? আবরার বাঁকা এসে ঠান্ডা স্বরে বলল, কেন? মরে গেলে বুঝি বেশি খুশি হতেন যতটা না এখন হতাশ হচ্ছেন শ্বশুর আব্বা? ব্যক্তিটি রাগে কটমট করতে করতে বলল, তোর শ্বশুরকে? অসভ্য ছেলে, আমাকে একদম শ্বশুর আব্বা বলবি না। তো কি বলবো, মিস্টার সাদমান সাদিফ? না শ্বশুর আব্বা এটা থাক। হাজার হোক আপনি আমার বাচ্চা বউয়ের বাবা হন। মিস্টার সাদমান হুঙ্কার ছেড়ে বলল, এইসবে আমার মেয়েকে একদম টানবি না আবরার। আবরার রহস্যময় হাসি দিয়ে বলল, যেখানে আপনার মেয়ে সম্পূর্ণ, তাই আমার সেখানে আমার বাচ্চা বউকে কোথায় টানবো কি না সেটা আপনি না বললেও চলবে শ্বশুর আব্বা। না, আমার মেয়ে তোর না, আমি আমার মেয়েকে দিব। মিস্টার সাদমানকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে আবরার শীতল অথচ গম্ভীরতা বজায় রেখেই বলল, হুম, শ্বশুর আব্বা ভুল করছেন। আপনার মেয়ে অনেক আগে আমার হয়ে গেছে, এমনকি আমাদের মধ্যে সব কিছু শেষ। মিস্টার সাদমান ভ্রুকুচকে বলল, সব শেষ মানে আমার মেয়ের সাথে তুই কি করছিস? আবরার লজ্জা লজ্জা ভাব নিয়ে বলল, যা শ্বশুর আব্বা, আপনার মেয়েকে কত আদর দিয়েছি, কিভাবে আদর দিয়েছি সেটাও বলতে হবে নাকি? আবরারের এমন কথা শুনে মিস্টার সাদমান বলল, চুপ কর, কি সব বলছিস? যা বাবা, আপনি জিজ্ঞাসা করবেন আর আমি বললেই দোষ? আমাকে এইখানে ধরে আনছিস কেন? আর তুই বেঁচে গেছিস কিভাবে?
আপনার মেয়ের দোয়া আছে আমার সাথে সব সময়, তাই আমার কিছু হয়নি। তাহলে এবার সম্পূর্ণ কাজ করব, অর্ধেক করব না, যাতে তুই বেঁচে যাস।